This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে বড় খবরের নজর রাখবো, আসাম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। অপারেশন প্রঘাত চালাচ্ছিল আসাম এসটিএফ, আর সেই অপারেশনেই ধুবড়ি থেকে গ্রেফতার আর এক জঙ্গি। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিকে। আর এই নিয়ে এসটিএফ এর জালে আনসারুল্লাহ বাংলা টিমের এখনো পর্যন্ত 11 জন জঙ্গি। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, সব মিলিয়ে এখনো পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমেরই 11 জন জঙ্গি গ্রেপ্তার হলো। আরও কত জঙ্গি লুকিয়ে থাকতে পারে এবং যে জঙ্গি আজ ধরা পড়লো তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার কাছ থেকে এখনো পর্যন্ত আর কি তথ্য পাচ্ছে আসাম এসটিএফ? শাহিনুর ইসলাম নামে 36 বছর বয়সী এই যে সন্দেহভাজন জঙ্গি বা তদন্তকারীরা যেটা দাবি করছেন এসটিএফ এর গোয়েন্দারা, আসাম এসটিএফ এর, যে এই শাহিনুর ইসলাম সেও কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিমের যে এই যে গোয়েন্দা জঙ্গি মডিউল, এই মডিউলের অত্যন্ত সক্রিয় সে সদস্য ছিল এবং অপারেশন প্রঘাত যেটা বিগত বেশ কিছুদিন যাবৎ আসাম এসটিএফ চালাচ্ছিল, সেই অপারেশন প্রঘাতেরই কিন্তু পার্ট হিসাবে আজ ভোরে আসামের বান্ধবগড়ের যে অভিযান চালানো হয় দুপরির বান্ধবপাড়া এলাকাতে, সেখানে অভিযান চালিয়ে এই শাহিনুর ইসলাম নামের সন্দেহভাজন জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ এবং তার কাছ থেকে বেশ কিছু ইসলামিক বই থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এবং এই যে আনসারুল্লাহ বাংলা টিমের ইতিপূর্বে যে 10 জন গ্রেপ্তার হয়েছিল তাদের সঙ্গে বা এই মডিউলের সঙ্গে এই শাহিনুর ইসলামের যে যোগসূত্র ছিল সেই তথ্যও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে উঠে এসছে। তবে এই যে শাহিনুর ইসলাম সে বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু এলাকা ছাড়া ছিল, বিভিন্ন জায়গাতে তার খোঁজে ইতিপূর্বেও তল্লাশি অভিযান চালানো হয় কিন্তু কোনোভাবে নাগাল পাওয়া যায়নি। কিন্তু যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, অসম এসটিএফ সূত্রে দ্বীপ, যে সম্প্রতি সে তার নিজের এলাকাতে বা যে ঠিকানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই এলাকাতে ফিরে এসছে। আর এটাই কিন্তু তদন্তকারীদের যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে, একদিকে যখন একের পর এক জঙ্গি এসটিএফের জালে ধরা পড়ছে, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, এই পরিস্থিতিতে কেন শাহিনুর ইসলাম সে তার নিজের এলাকাতে ফিরে এলো। এবং তার পাশাপাশি তদন্তকারীরা আরও যেটা জানার চেষ্টা করছেন যে এই শাহিনুর ইসলাম তার কি ভূমিকা ছিল, কারণ ইতিমধ্যেই যে সমস্ত জঙ্গিরা এই আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্যরা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে তদন্তকারীরা যে সমস্ত বিষয় জানতে পেরেছেন, যে তারা স্লিপার সেলের কাজ করতো, কেউ কেউ সংগঠনের জন্য নতুন করে সদস্য রিক্রুট করার কাজে ছিল, এমনকি অনেকেই কিন্তু অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, আইডি তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তারা নিয়েছিল, অর্থাৎ বড়সড় নাশকতার একটা পরিকল্পনা ছিল। আর সেই জায়গা থেকে এই যে শাহিনুর ইসলাম নামের যে জঙ্গি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তার কি ভূমিকা ছিল বা সে কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিল বা তার উপরে কোনো রকম সংগঠনের সদস্য রিক্রুট করার দায়িত্ব ছিল কিনা বা আদৌ সে কোনো রকম এ ধরনের কাজ করেছিল কিনা, এবং এতদিন ধরে যে সে এলাকা ছাড়া ছিল কোথায় গা ঢাকা দিয়েছিল, তার সঙ্গে আর কাদের অর্থাৎ এই যে আনসারুল্লাহ বাংলা টিম যে জঙ্গি মডিউল তাদের কোনো শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল কিনা, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি সংগঠন বা এই মডিউলের এখনও পর্যন্ত কিন্তু গ্রেপ্তারির সংখ্যা 10 থেকে বেড়ে হলো 11, এবং আসামের ধূপগুড়ির এই যে বান্ধবপাড়া থেকে এই শাহিনুর ইসলাম 36 বছর বয়সী যে যুবক তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অসম এসটিএফ এর গোয়েন্দারা। সুপ্রিয়া, আরেকবার এই অপারেশন প্রঘাত যেটা আসাম এসটিএফ লাগাতার চালিয়ে যাচ্ছে, টানা চালিয়ে যাচ্ছে, এবং তার জেলেই এই আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, এই অপারেশন প্রঘাতের যে ব্যাপ্তি সেটা কতটা বড়, কতদিন ধরে চালাচ্ছে এবং ভবিষ্যতে আসাম এসটিএফ এরা আর কতদিন কন্টিনিউ করবে ঠিক করেছে? দেখো, অপারেশন প্রঘাত কিন্তু বিগত প্রায় 10-12 দিন বা 15 দিনের বেশি সময় ধরে চলছে, কারণ ইতিমধ্যেই এই জঙ্গি মডিউলের সঙ্গে লিঙ্ক থাকা বা যোগ থাকা প্রায় 10 জন প্রথমে গ্রেপ্তার হয়েছিল অসম থেকে, কেরালা থেকে, এমনকি এই রাজ্যে অর্থাৎ মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন গ্রেপ্তার হয়েছে। এবং এদেরকে যখন এসটিএফ এর গোয়েন্দারা আদালতে পেশ করার পর হেফাজতে নিচ্ছে, তাদেরকে লাগাতার জেরা চলছে। আর সেই জেরাতেই কিন্তু এই মডিউলের আরও কোন কোন সদস্য কোথায় কী অবস্থায় রয়েছে, কতটা সক্রিয় অবস্থায় রয়েছে সেই সম্পর্কিত তথ্য তাদের কাছে এসে পৌঁছচ্ছে। আর তার উপরে ভিত্তি করেই কিন্তু তারা বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে। আর তার ফলেই কিন্তু এই যে অপারেশন যে প্রঘাত তার পার্ট হিসাবেই যেটা অসম এসটিএফের তরফ থেকে দাবি করা হচ্ছে, যে আজ ভোরে অভিযান চালিয়ে এই বান্ধবপাড়া এলাকা, অসমের বান্ধবপাড়া এলাকা থেকে এই শাহিনুর ইসলাম নামের 36 বছর বয়সী। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো পরিস্থিতির উপরে। আর এই আবহেই পার্কস্ট্রিট থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারী, ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে মার্কুই স্ট্রিট থেকে পাকড়াও করা হয়েছে তাকে। অভিযোগ, 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল এই আবিদুর। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।
গত 12 বছর ধরে লাগাতার বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করত আবিদুর, এমনটাই খবর পুলিশ সূত্রে। আবারও পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। আর এবার পার্কস্ট্রিট থানা এলাকার কলিং লেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবিদুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই আবিদুর রহমানের দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে যাতায়াত ছিল, এমনকি সে অবৈধভাবে বা কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন। এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কলিং লেনে অভিযান চালিয়ে এই আবিদুর রহমান নামের বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। এমনকি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় জাল আধার কার্ড, প্যান কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এমনকি এই সমস্ত নথিপত্র সে কোথা থেকে তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, সেই বিষয়গুলো একদিকে যেমন জানার চেষ্টা করছে তদন্তকারীরা, তার পাশাপাশি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই আবিদুর রহমান প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল। এমনকি কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। আরও যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলো কোথা থেকে কিভাবে তার কাছ থেকে এলো সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। জাল বার্থ সার্টিফিকেট, আর সেই জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টার আমাদের বাংলার বারাসাত। জালের নথিতেই বাংলাদেশিদের হাতে উঠে আসে ভারতীয় পাসপোর্ট, আর এই পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হয়েছে। আচ্ছা, কেন ইস্যু করা হলো এই সমস্ত জাল জন্ম শংসাপত্র? সূত্রের খবর, চিঠি পাঠিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। যদিও কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান দাবি করেছেন যে পঞ্চায়েতের নাম ব্যবহার করে বাইরে এই জাল নথি তৈরি করা হয়েছে, তাদের কোনো দায় নেই। তবে এখানে শেষ নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছিল, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও তারা বাজেয়াপ্ত করেছেন। সূত্রের খবর, কলকাতার ঠিকানায় উদ্ধার হওয়া ভোটার কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়। যেসব বিল্ডিংয়ে নির্বাচন কমিশনের জেলা অফিসেও চিঠি পাঠানো হয়েছে। সম্পূর্ণই ভুয়ো, যে নামটা আমাদের কদমগাছির পঞ্চায়েতের থেকে নিচ্ছে, কিন্তু আসলে পঞ্চায়েতের এগুলো নয়, ওগুলো বাইরের থেকে অন্য কেউ হয়তো করেছে। আমরা চেষ্টা করছি যারা এই এরকম ধরনের কাজ করেছে তাদেরকে মানে ধরার একটা প্রচেষ্টা করছি আমরা। যেহেতু সেই পঞ্চায়েতের প্যাডেই হচ্ছে সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাহলে আমার বাই নেমে যদি কোনো একটা কিছু ইস্যু হয় তাহলে তো আমার উপর দায় বর্তায় তার সত্যটাকে উদ্ঘাটন করার। তো সেই সত্যটা কিন্তু উদ্ঘাটন পঞ্চায়েতকেই করতে হবে।